সুপ্রভাত বন্ধুরা, আজ 18 জুলাই শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখবার্তা। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর। একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রাশিয়া 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ না থামালে তার ওপর 100% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালানো দেশগুলোর ওপর চাপানো হবে সেকেন্ডারি বা আনুষঙ্গিক শুল্ক। 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার একই ধরনের হুমকির কথা শোনালেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুভে। রাশিয়ার সহযোগী দেশ হিসেবে এক্ষেত্রে তিনি সরাসরি উল্লেখ করেছেন ভারত, ব্রাজিল ও চীনের নাম। মার্ক রুভে বলেছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে এই 3 দেশকেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে। জারি করা হবে সেকেন্ডারি ট্যারিফ। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের বিরুদ্ধে শিশু, গর্ভবতী নারী সহ অন্তত 300 জনকে হত্যার অভিযোগ এনেছে দেশটির মানবাধিকার আইনজীবীদের একটি দল। উত্তর কর্ডোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে ও আগুন ধরিয়ে তাদের হত্যা করা হয়েছে। সুদানের পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনী ও এই বিদ্রোহী আরএসএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এরই মধ্যে সোমবার রাতে এমার্জেন্সি লয়ার্স নামের সংগঠনটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি পাওয়া নিয়ে মতবিরোধের জেরে ইসরায়েল ক্ষমতাসীন জোট থেকে ধর্মভিত্তিক একটি দল সরে দাঁড়ালো। এতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রচণ্ড চাপে পড়ে গেছেন। পার্লামেন্টে এই মুহূর্তে নেতানিয়াহু জোট সরকার খুব সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। যদিও গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন এখনও নেতানিয়াহুর হাতে আছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানকে গত মে মাসে একটি হুমকি দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গালান্টির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা না তুললে তাকে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে ধ্বংস করে দেওয়া হবে। আইসিসি আসামি পক্ষের আইনজীবী ও ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিকোলাস কফম্যান এই হুমকি দিয়েছিলেন বলে জানা গেছে। ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার জেরে এখনো পর্যন্ত কমপক্ষে 60 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। নিখোঁজ প্রায় 11 জন। তবে কিভাবে ওই শপিং মলে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। ওই কমপ্লেক্স এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ফের উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। বুধবার নতুন করে সংঘর্ষে প্রাণ হারিয়েছে 4 জন। রীতিমতো থমথমে পরিস্থিতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ। ঘটনাটি ঘটেছে বুধবার। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পুনর্নির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে বুধবার আওয়ামী লীগ সদস্য সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীদের ব্যাপক সংঘর্ষ বাধে। কমপক্ষে 4 জন নিহত এবং একাধিক জন আহত হবার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার রাত 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এই 4 জন। আসছি দেশের খবরে। আদানির হাতে জমি তুলে দিতে হবে সেই লক্ষ্যে উচ্ছেদ অভিযান চলছে আসামে। আন্দোলনে উত্তাল আসাম। আসামের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই এলাকার বিদ্যাপাড়ায় বৃহস্পতিবার পুলিশের গুলিতে 19 বছর বয়সী মুসলিম যুবকের মৃত্যু হয় এবং আরও অনেকে গুরুতর আহত হন। মৃতের নাম সুকুমার হোসেন এবং আহতরা হলেন 27 বছরের করিমউদ্দিন আলী এবং 38 বছরের আমির হাজরা। বুলেটবিদ্ধ অবস্থায় তাদের গৌহাটি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। সরকারি সূত্রে খবর, গত 12 জুলাই পাইকান সংরক্ষিত অরণ্য থেকে প্রায় 1080টি পরিবারকে উচ্ছেদ করে আসাম সরকার। কন্নড় অভিনেতা দর্শন থুন্ডদিপ্পাকে জামিন দেওয়া নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। রেণুকাস্বামী হত্যা মামলার এই জামিনের সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার একেবারে খোলাখুলি হাইকোর্টের বিচার প্রক্রিয়ার দৃষ্টিভঙ্গির সমালোচনা করলেন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। একই দিনে বিহারের পাটনাতে প্রকাশ্যে 2টি খুনের ঘটনা ঘটল। ফের সমালোচনার মুখে বিজেপি পরিচালিত নীতিশ কুমারের সরকার। 15,000 এনকাউন্টারের পরেও অপরাধের শীর্ষে উত্তরপ্রদেশের যোগী রাজ্য, জানা গেল কেন্দ্রীয় সরকারের রিপোর্ট থেকেই। মহারাষ্ট্র নিরাপত্তা বিল নিয়ে বিধানসভায় কোনো বিরোধিতা হলো না কেন, বিধায়কদের কাছে জানতে চাইল মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস।
বেঙ্গালুরুতে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বিজেপি বিধায়ক তথা কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী ভারতী বাসভারাজের বিরুদ্ধে মামলা দায়ের হলো। জানা গেছে নিহত ব্যক্তির নাম প্রকাশ বিকলু শিভা। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুতে হালাসরু হ্রদের কাছে নিজের বাড়ির সামনেই খুন করা হয় শিবপ্রকাশকে। ভারতে প্রতি বছর মৃত্যুর হারের তুলনায় মৃতের আধার নিষ্ক্রিয় হওয়ার হার একেবারেই নগণ্য। তথ্যের অধিকার আইনে আর্জি জানিয়ে এই তথ্য প্রকাশে এনেছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম। ওই সংবাদ মাধ্যমটির রিপোর্ট অনুযায়ী প্রায় 14 বছর আগে আধার কর্মসূচির দায়িত্ব নিয়েছিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এত বছরে মাত্র 1.15 কোটি ভারতীয়র আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে, যা প্রতি বছরে মৃত ব্যক্তির সংখ্যার নিরিখে একেবারেই নগণ্য। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলতে অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন। বিদেশ থেকে কেনা অস্ত্র নয়, বরং দেশের ভিতর তৈরি অস্ত্রের প্রয়োজন, এমনটাই জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। দিল্লিতে প্রতিরক্ষা কর্মশালায় যোগ দিয়ে চৌহান বলেন, পুরনো অস্ত্র নিয়ে যুদ্ধ জেতা যায় না। এই সময়ের যুদ্ধে জিততে হলে চাই এগিয়ে থাকা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। ভারতের সাম্প্রতিক অপারেশন সিন্দুর নিয়েও মত প্রকাশ করেছেন সিডিএস। কিভাবে ভারত পাকিস্তানকে জবাব দিয়েছে সেই প্রসঙ্গও জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহ থেকে সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের রণনীতি ঠিক করতে 19 জুলাই ইন্ডিয়া মঞ্চের বৈঠক বসছে। কংগ্রেস চাইছে শুধু লোকসভা বা রাজ্যসভা দলনেতারা নয়, বিরোধী দলের শীর্ষ নেতারাও এই বৈঠকে যোগ দিন। কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধীও এই বৈঠকে থাকবেন। কংগ্রেস মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে, পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা রুখতে মোদী সরকারের ব্যর্থতা, সন্ত্রাসবাদীদের ধরতে না পারা, অপারেশন সিঁদুর আচমকা থামিয়ে দেওয়া, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যের চাপ নিয়ে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি করানোর দাবি নিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবদিহি চাওয়া হবে। বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়েও সংসদে প্রশ্ন তোলা হবে। এই বিষয়ে বাকি দলগুলির সঙ্গে মিলে কৌশল তৈরি করতে চাইছে কংগ্রেস। এখন রাজ্যের খবর। হাইকোর্টের নির্দেশে 2 সপ্তাহ পর রাজ্যের শিক্ষা মন্ত্রক কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিল অবৈধ ইউনিয়ন ঘরগুলি বন্ধ করতে হবে। তাহলে কি এই ঘরগুলোই সমস্ত রকম অপরাধের উপকরণ? তথ্য প্রমাণ সব লোপাট করার জন্যই কি এই 2 সপ্তাহ সময় নিলেন শিক্ষামন্ত্রী? প্রশ্ন তুলেছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশিকা এবং পর্যবেক্ষণ আসার পরেই এসএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলন করে এসএফআই। ছাত্র সংসদের নির্বাচন ছাড়াও এতদিন অবৈধ ইউনিয়নে লুট করা ইউনিয়ন ফি এর হিসাবের প্রকাশের দাবি তোলে এসএফআই। জয়েন্টের পরীক্ষা হয়েছে, অথচ ফলাফল এখনো বেরোয়নি। ওবিসি সংকটকে সামনে রেখেই কলেজে ভর্তির প্রক্রিয়ার মতো বিষয় নিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বিলম্ব করছে। এই সমস্ত দাবি নিয়ে লাগাতার সমস্ত ক্যাম্পাসের গেটে লড়াইয়ে নেমেছে এসএফআই। 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করার নির্দেশ দিল হাইকোর্ট। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এসএফআইয়ের করা মামলায় এদিন রাজ্যকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় সওয়াল করেন আইনজীবী সায়ন ব্যানার্জি। তিনিই এই মামলা দায়ের করেছিলেন। পথে ঘাটে নীল সাদা, এই নিয়ে হলফনামা চায় কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের নির্দেশ। এ ব্যাপারে মুখ্য সচিবকে হলফনামার আকারে রিপোর্ট দিতে হবে। 4 সপ্তাহ পরে ফের শুনানি হবে মামলার। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শেষেই চালু হয়ে যাবে গঙ্গার ওপর নির্মীয়মান দ্বিতীয় সেতু। বৈষ্ণবনগর ও ফারাক্কা সংযোগকারী এই সেতু আপাতত প্রথম ধাপে 2টি লেন খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। পরে পুরো 4 লেনের সেতু জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা। নতুন সেতু চালু হলে যেমন চাপ কমবে ফারাক্কা ব্যারাজ সংলগ্ন পুরনো সেতুর ওপর, তেমনি উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ ব্যবস্থা আরো মসৃণ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। শেষে খেলার খবর। লাস ভেগাসে ফ্রিস্টাইল দাবার গ্র্যান্ড স্ল্যাম ট্যুরে একজন ভারতীয়ের হাতে ম্যাগনাস কার্লসেনের আরেকটি পরাজয়। নরওয়ে দাবার ক্লাসিক্যাল ফরম্যাটে এবং তারপর সুপার ইউনাইটেড র্যাপিড এবং ব্লিটজ ক্রোয়েশিয়া টুর্নামেন্টের র্যাপিড ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে 2 বার হারার পর বৃহস্পতিবার ফ্রিস্টাইল দাবা গ্র্যান্ড স্ল্যাম ট্যুরের লাস ভেগাস লেগে আর প্রজ্ঞানন্দার কাছে পরাজিত হন বিশ্বের 1 নাম্বার খেলোয়াড়। সাদা গুটি নিয়ে শুরু করে চতুর্থ রাউন্ডে মাত্র 39 চালেই নরওয়ে তারকাকে মাত দেন প্রজ্ঞানন্দা।
দুর্দান্ত ছন্দে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিমধ্যে ইংল্যান্ডকে হারিয়ে ৩-২ ব্যবধানে টি-20 সিরিজ জিতে নিয়েছে তারা। এবার সেই ধারা বজায় রাখতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারালো ভারতীয় মহিলা দল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।